সুপ্রিয় শিক্ষার্থীরা, সালাম আলাইকুম। রাজলসি অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা। আশা করি বর্তমান পরিস্থিতির সাপেক্ষে তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আজ আমরা নবম দশম শ্রেণীর বিজ্ঞান শাখার উচ্চতর গণিত বইয়ের 8.3 নং অনুশীলনীটি সম্পর্কে আলোচনা করব। গত ক্লাসে আমি এই অনুশীলনী হতে n ক্রস π/2 প্লাস মাইনাস থিটা এই সূত্রটি দিয়ে আমরা কিভাবে বিভিন্ন কোঅর্ডিনেটের সাপেক্ষে ত্রিকোণমিতিক অনুপাত পরিবর্তন করব এবং ত্রিকোণমিতিক অনুপাতগুলো কিভাবে ব্যবহার করব সেগুলো সম্পর্কে আলোচনা করেছিলাম। আজ আমরা বিস্তারিত আলোচনা করার মাধ্যমে এই n ক্রস π/2 প্লাস মাইনাস থিটার মাধ্যমে কিভাবে আমরা অঙ্কগুলো সমাধান করব সে সম্পর্কে আলোচনা করব। আশা করি তোমরা উপকৃত হবে। আলোচনার শুরুতে আমরা n ক্রস π/2 প্লাস মাইনাস থিটা সম্পর্কে একটু সংক্ষেপে আলোচনা করব। এখানে আমি বোর্ডে এই সূত্রটি লিখেছি, তোমরা দেখতে পাচ্ছ। এখানে এর দুইটি অংশ আছে। সূত্রটির মূলত দুইটি অংশ আছে, এটি হচ্ছে একটি অংশ আর একটি অংশ হচ্ছে এটি। শেষ অংশটি হচ্ছে সূক্ষ্ম কোণের অংশ হতে হবে, সূক্ষ্ম কোণ। এই অংশটি সূক্ষ্ম কোণ হতে হবে, সূক্ষ্ম কোণ যার মান 90 ডিগ্রি অপেক্ষা ছোট হতে হবে। সূক্ষ্ম কোণের ক্ষেত্রে আমরা জানি কি যে যার মান 90 ডিগ্রি অপেক্ষা যে কোণের মান 90 ডিগ্রি অপেক্ষা ছোট সেটি হচ্ছে সূক্ষ্ম কোণ। আর প্রথম যে অংশটি রয়েছে সেটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ, কেননা এই অংশের মধ্যে n এর মান জোড় হলে ত্রিকোণমিতিক অনুপাত সমূহ কোনো ধরনের পরিবর্তন হবে না। সাইনই থাকবে, কসই থাকবে। আবার যদি n এর মান যদি দেখা যায় যে n এর মান বিজোড় এসেছে, বিজোড় 90 যেটাকে আমরা বলে থাকি, n এর মান যদি বিজোড় আসে সেক্ষেত্রে কিন্তু sin, tan এবং sec এগুলো পরিবর্তিত হয়ে যাবে cos, cot এবং cosec এ পরিণত হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের এই অংশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং এই অংশটিতে n এর মানের উপর ডিপেন্ড করে এখানে যে আমরা ত্রিকোণমিতিক অনুপাতটি থাকবে সেটির পরিবর্তন নির্ভর করবে এখানে n এর মানের উপরে। যদি n এর মানটা যদি দেখা যায় যে n এর মানটা যদি দেখা যায় পজিটিভ, তাহলে অবশ্যই এখানে যে অনুপাতটি থাকবে ত্রিকোণমিতিক অনুপাত, আমি এখানে ধরে নিলাম এখানে sin আছে, সেই সাইনটি কোনো ধরনের পরিবর্তন হবে না। কিন্তু যদি দেখা যায় যে n এর মান এখানে নেগেটিভ আসছে, n এর মান এই অংশটিতে নেগেটিভ আসছে, তাহলে এখানে ত্রিকোণমিতিক অনুপাতটি পরিবর্তন হবে। কিভাবে পরিবর্তন হবে আমি আগেও বলেছি যে sin, tan এবং cot, sin, tan এবং sec এরা পরিবর্তিত হয়ে cos, cot এবং cosec এ পরিণত হবে। এবং এভাবে পরিবর্তনটি সাধারণত ঘটে থাকে। আর আমাদের যে মূল কাজ হবে, আমরা এই সূত্রটিকে ব্যবহার করে কিভাবে গাণিতিক সমস্যাগুলোকে সমাধান করব, আমরা প্রতিটি অংশতে কিভাবে এই সূত্রটি ব্যবহার করে অঙ্কগুলোকে সমাধান করব সেটি আমরা আজকে লক্ষ্য রাখব। এবার আমরা n ক্রস π/2 প্লাস মাইনাস থিটা দিয়ে কিভাবে আমাদের গাণিতিক সমস্যাগুলো সমাধান করব সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। তোমরা বোর্ডে লক্ষ্য করছো যে এখানে আমি একটি সমস্যা লিখেছি। আমি যে সমস্যাটি লিখেছি সেটি হচ্ছে sin 7π/3 cos 30π/6 minus cos 5π/3 sin 11π/6। প্রথমে যে জিনিসটা তোমাকে আমি বলবো সেটি হচ্ছে তোমাকে মাথায় রাখতে হবে যে এখানে যে চারটি অংশ রয়েছে প্রত্যেকটি অংশতে আমরা চেষ্টা করব আমাদের এই n ক্রস π/2 প্লাস মাইনাস থিটাটি অ্যাপ্লাই করার জন্য, এই সূত্রটি অ্যাপ্লাই করার জন্য। অ্যাপ্লাই করার মাধ্যমে আমরা দেখব যে এর কোনো ধরনের পরিবর্তন হয় কিনা। আর আরেকটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, যখন তুমি দেখবে যে প্রশ্নের মধ্যে এই আকারগুলোতে প্রশ্নটি রয়েছে π/2, π/3, π/4, π/6, এই চারটি আকারে যখন তুমি দেখবে যে প্রশ্নটি রয়েছে, প্রশ্নের মধ্যে এই চারটি আকারে মোটামুটি ভিজিবল হচ্ছে প্রশ্নের মধ্যে, তখন তোমার চেষ্টা করতে হবে চারটি আকারকে কিভাবে রাখা যায় সেটিকে রেখে কিভাবে অঙ্কটিকে সমাধান করবে সেটির দিকে মনোযোগ দেওয়াটা সবথেকে বুদ্ধিমানের মতো কাজ করে। কেননা হচ্ছে π/2, π/3, π/4, π/6 ত্রিকোণমিতিক আমরা যে কোণের যে চারটি জানি সেই চারটি কিন্তু এই প্রত্যেকটি ত্রিকোণমিতিক অনুপাতের মান কিন্তু আমাদের জানা আছে। সেক্ষেত্রে আমাদেরকে এই অঙ্কটি সমাধান করতে অনেক সাহায্য করবে। আর যখন এদের থেকে মান একটু আলাদা হয়ে যাবে, যেমন ধরো π/7, π/8 এরকম বিভিন্ন রকম মান হতে পারে, সেক্ষেত্রে আমাদের টার্গেট থাকতে হবে যে আমাদের লক্ষ্য যেটা থাকবে সেটা হচ্ছে যে আমরা চেষ্টা করব
ত্রিকোণমিতিক সম্পর্ক স্থাপনের জন্য কিরকম ভাবে, যেমন ধরো সাইনের সাথে কসের একটা সম্পর্ক আনার চেষ্টা করব, বা সাইনের সাথে বা টেনের সাথে কটের একটা সম্পর্ক আনার চেষ্টা করব, সেই ক্ষেত্রে আমাদের অঙ্কটা সমাধান করা কিন্তু সহজ হয়ে যাবে। এই ক্ষেত্রে এখন আমরা যে জিনিসটা দেখছি যে আমাদের এই প্রশ্নের মধ্যে কিন্তু π/3 π/6 দুটি আকারই রয়েছে। এবার অনেকেই যে জিনিসটা নিয়ে সমস্যায় ভোগে সেটি হচ্ছে যে আমি তো এই সূত্রটি মুখস্থ করে ফেলেছি, এই সূত্রের নিয়মটিও মুখস্থ করে ফেলেছি, কিন্তু আমি তো এইখানে যখন কেউ π/7 দেয়, π/7/3 দেয়, তখন আমি এটা সমাধান করতে পারি না। আমি সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে আমি তোমাকে যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে তুমি এই ক্ষেত্রে পাইটা মুছে না, তুমি 7/3 কে কিভাবে দুটি অংশে বিভক্ত করা যায় সেটি চিন্তা করো। কারণ আমি বলেছিলাম যে আমাদের এই সূত্রটি ছিল দুটি অংশ, আমাদের এখানে যে ত্রিকোণমিতিক অনুপাতের কোণ দেওয়া আছে সেই কোণটিকে আমাকে দুটি অংশে বিভক্ত করতে হবে। সেক্ষেত্রে ফার্স্টে তুমি পায়ের চিন্তা বাদ দিয়ে দাও। পায়ের চিন্তা বাদ দিয়ে দেওয়ার পরে তোমাকে যে কাজটি করতে হবে, এখানে দেখো 7/3 এটা অপকৃত ভগ্নাংশ, এইটিকে তুমি ভাগ দাও, এটাকে তুমি ভাগ দাও। ভাগ দিলে আমরা কি পাচ্ছি আগে দেখি, আমরা যে ভাগ দিলে আমরা পাচ্ছি 2। আমরা এখন এটি কিভাবে লিখতে পারি না, লিখতে পারি না। হ্যাঁ, 2 সমস্ত 3 ভাগের 1, 3 ভাগের 1 আমরা এটিকে এইভাবে লিখলাম। এবার আমাদের যে কাজ হবে, আমরা কিন্তু এটিকে এইভাবেও লিখতে পারি 2 + 1/3, 2 + 1/3 আমরা দুটি অংশে বিভক্ত করে ফেললাম। দুটি অংশে বিভক্ত করে ফেলার পরে আমাদেরকে যে কাজ করতে, এখন আমরা যদি একটা কাজ করি, আমরা যে পাইটাকে বের করেছিলাম, আমরা এখন এটাকে এভাবে লিখতে পারি না 2π/3। এখন দেখো যে এই অংশতে তুমি ভালো করে খেয়াল করে দেখো, যদি তুমি লসাগু নাও তাহলে 7π/3 পাচ্ছ কিনা। যদি আমি লসাগু নিই তাহলে আমি কি দেখতে পাচ্ছি, এখানে আছে কি 3 লসাগু, এখানে আছে 6π আসবে, আর এখানে π আসবে। যদি π আসে তাহলে দেখা যাচ্ছে 7π/3। তার মানে আমরা যদি এই পদ্ধতিটা অনুসরণ করি তাহলে আমরা খুব সহজে কোণটাকে আমরা দুটি অংশে বিভক্ত করতে পারবো। তো আমি এখন এখানে এই কোণটাতে এই পদ্ধতিটি অ্যাপ্লাই করলাম। আমরা এখন লিখে ফেলবো যে এটিকে লিখতে পারি, আমরা এখন এই লাইনটি নিব, কিন্তু কারণ আমরা এখন এটাকে বিভাজন করে এটাতে নিয়ে আসছি। আমরা এখন এটা লিখব 2π + π/3। আমার কিন্তু যে লক্ষ্য ছিল যে π/3 আমি রাখবো, আমি কিন্তু π/3 রেখে দিতে পেরেছি। পরবর্তী ধাপেও তুমি সেম কাজটি করো, সেম কাজটি করলে তুমি দেখবে যে রেজাল্ট কিন্তু এরকম আসবে। এটার ক্ষেত্রে আমরা নিতে পারি 2π + π/6। তুমি এটিকে যদি করো তাহলে দেখো যে তুমি 6 দিয়ে 13 কে একবার ভাগ দাও, তো দুইবার যাবে এটি সাধারণত 12 1। এখন এটাকে ইচ্ছা করলে এভাবে লিখতে পারি না 2 + 1/6। এখন তুমি যদি লসাগু করো তাহলে দেখবে যে 13/6 হবে, মানে এখানে যদি তুমি পাইটাকে লাস্ট পর্যন্ত অ্যাড করে দাও তাহলে 13π/6 তুমি পাচ্ছ। এখন আমরা প্রত্যেকটি অংশতে এই পদ্ধতি অবলম্বন করে আমরা খুব সহজেই বিশ্লেষণ করব, যাতে আমাদের কোণটিকে আমরা দুটি অংশে বিভক্ত করতে পারি। cos, আমরা এটিকেও লিখতে পারি, এটিকে আমরা লিখতে পারি। এটি বিশ্লেষণের ক্ষেত্রে একটু ঝামেলা আছে, না ঝামেলা নেই। আমরা এটিকে 3 দিয়ে ভাগ করতে পারি। 3 দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে 3 দিয়ে আমরা যখন 5 কে ভাগ করলাম তখন আমাদের ভাগফল আসলো 1 এবং আমাদের ভাগশেষ 2 আসলো। আমরা এটাকে তাহলে লিখতে পারি কি 1 + 2/3 এই আকৃতি। কিন্তু আমরা তো আসলে যেটা আশা করেছিলাম যে আমাদের এখানে π/3 আসবে, কিন্তু আমরা যদি উভয় পক্ষতে π দিয়ে দিই তাহলে দেখা যাচ্ছে উভয় অংশটাতে π দিয়ে দিই তাহলে দেখা যাচ্ছে 2π/3 এসে পড়ছে। 2π/3 এসে আসলে আমরা যেটা আশা করেছিলাম সেটা কাঙ্ক্ষিত রূপ নয়। সুতরাং আমরা এখন অল্টারনেটিভ আরেকটি পদ্ধতি অবলম্বন করব। কি পদ্ধতি অবলম্বন করব? আমরা সবসময় চিন্তা করতে হবে যে আমাদের কোণের নিচে মানে হরের যে অংশটি রয়েছে, হরে এখানে 3 আছে, সেই অংশটির সাথে সাথে এর গুণিতক যে অংশটা এই 5 এর কাছাকাছি থাকবে সেটিকে নেওয়ার চেষ্টা করব। এই গুণিতক কোনটা? আমরা যদি গুণিতকের ক্ষেত্রে চিন্তা করি তাহলে 3 এর গুণিতকের কি হবে? গুণিতক 5 এর সবথেকে নিকটবর্তী যে গুণিতক সেটা হচ্ছে 6। আমরা যদি 6 নিয়ে চিন্তা করি তাহলে দেখা যাচ্ছে যে 6টা কিন্তু আমার হচ্ছে গিয়ে 5 অপেক্ষা 1
সংখ্যা বেশি, এক সংখ্যা বেশি। সুতরাং আমি সেই ক্ষেত্রে বিশ্লেষণটা করবো এইভাবে যে 2 পাই, আমরা এখানে যেভাবে বিশ্লেষণ করবো যে 2 পাই মাইনাস পাই বাই 3, মাইনাস পাই বাই 3, যেহেতু এক সংখ্যা বেশি সেজন্য আমরা মাইনাস পাই বাই 3 মাইনাসটা অ্যাপ্লাই করলাম, কেননা 2 3 এ 6, 6 থেকে যদি 1 পাই বাদ দেই তাহলে 2 3 এ 6 পাই, আর এখানে আছে 6 পাই থেকে 1 পাই বাদ দিলে আমাদের এখানে থাকতেছে 5 পাই বাই 6। এবার পরবর্তীতে যেটা আসছে, পরবর্তীতে যে অংশটি রয়েছে সেই অংশটির দিকে আমরা লক্ষ্য করি, দেখা যাচ্ছে যে 11 কে আমরা ভাগ দিতে হবে 6 দিয়ে। 11 কে যদি 6 দিয়ে ভাগ দেই তাহলে দেখা যাচ্ছে যে এখানে 6 দিয়ে একবারই যাবে, একবার যাওয়ার ফলাফল হিসেবে দেখা যাবে যে এখানে আসবে 1 প্লাস 5 বাই 6। এটি অনেক বড় আকৃতি ধারণ করবে। সেজন্য আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আমরা এই পদ্ধতি অবলম্বন না করে আমরা চেষ্টা করব যে এই 6 এর যে গুণিতকটা 11 এর খুব নিকটবর্তী সেটিকে আমরা নিতে, 11 খুব নিকটবর্তী যে গুণিতকটা সেটা হচ্ছে 12। সুতরাং এখানে যদি আমি 12 নিতে যাই তাহলে আমাদের এখানে এটিকে এইভাবে বিশ্লেষণ করব আমরা 2 পাই মাইনাস পাই বাই 6। 2 পাই মাইনাস পাই বাই 6 কেন লিখলাম, কেননা 2 6 12 পাই, আর উপরে ছিল মাইনাস পাই, বাদ দিলে আমরা 11 পাই পাচ্ছি। তো আমরা এটাকে লিখব sin 2 পাই মাইনাস পাই বাই 6। এই ক্ষেত্রে আমরা এইভাবে বিশ্লেষণ করতে পারি। যখন আমরা দেখব যে আমাদের ভাগশেষে যে সংখ্যাটি রয়েছে সেটির আকৃতি কিছুটা বড় হয়ে গেছে, তখন আমরা চেষ্টা করব যে যোগ না করে বিয়োগ আকৃতিতে নিলে কিভাবে আমরা সমাধান করতে পারি। এই ক্ষেত্রে আমরা সমাধান মোটামুটি আমরা এগিয়ে গেছি সমাধানের দিকে। এবার আমাদের লক্ষ্য হবে যে আমরা এখন যে জিনিসটাকে চিন্তা করব যে আমরা এখন আমাদের এই সূত্রটি ব্যবহার করে কিভাবে আমরা ত্রিকোণমিতিক অনুপাত গুণাকে পরিবর্তন করতে পারি সেটি দেখব। সেক্ষেত্রে আমাকে আগে কোঅর্ডিনেট সাহায্য নিতে হবে। 2 পাই প্লাস পাই বাই 3, এখানে ছিল n ক্রস পাই বাই 2, পাই বাই 2 তো স্যার এখানে দেখতে পাচ্ছি না, তোমাদের কাছে প্রশ্ন থাকতে পারে। সেক্ষেত্রে আমরা যে পদ্ধতিটা অবলম্বন করব সেটা হচ্ছে পাই 2 পাই সাথে আমরা 2 বাই 2 গুণ দিয়ে দিব, 2 বাই 2 গুণ দিয়ে দিব প্লাস পাই বাই 3, 2 বাই 2 গুণ দিয়ে দিলাম, কেননা 2 বাই 2 এর গুণ দিয়ে দিলেও শেষ পর্যন্ত দেখা যাচ্ছে এখানে 1 থাকতেছে, এখানে পুরোপুরি মানের কোনো পরিবর্তন ঘটছে না। সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে 4 পাই বাই 2 প্লাস পাই বাই 3। এখন আমরা দেখব এর কোন কোঅর্ডিনেট 4 পাই বাই 2, আমাদের যেহেতু 4 পাই বাই 2 তার মানে কোঅর্ডিনেটে 4 বার ঘুরবে, 4 বারে এই পর্যন্ত ঘুরলো, দেখা যাচ্ছে এর সাথে প্লাস আরো কিছু কোণের মান রয়েছে, তার মানে ফার্স্ট কোঅর্ডিনেট দেখা যাচ্ছে ফার্স্ট কোঅর্ডিনেটে সেহেতু ফার্স্ট কোঅর্ডিনেটে আমাদের দেখতে হবে সাইনের চিহ্নটা কি, সাইনের চিহ্নটা হচ্ছে পজিটিভ, আমরা এটা জানি যে সাইনের চিহ্নটা পজিটিভ। দ্বিতীয়ত হচ্ছে আমার এখানে n এর মান পজিটিভ আসছে, সাইন থাকবে এবং ত্রিকোণমিতিক অনুপাতটি এখানে একটা সূক্ষ্মকোণ দেখা যাচ্ছে, সেটা পাই বাই 3 আমরা লিখলাম। cos-এর ক্ষেত্রে আমরা যদি দেখি যে আমরা 2 পাইটা এতটুকু পর্যন্ত আসবে এবং প্লাস পাই বাই 6 তার মানে এটা অবশ্যই ফার্স্ট কোঅর্ডিনেটে রয়েছে, ফার্স্ট কোঅর্ডিনেটে cos পজিটিভ, সুতরাং cos এর জায়গাতে থাকবে। আর যেহেতু জোড় 90 আসবে সেহেতু cos ই থাকবে, cos এর অনুপাত কোনো cos কখনো চেঞ্জ হবে না এই ক্ষেত্রে। মাইনাস এখানে দেখা যাচ্ছে যে এই ক্ষেত্রে আমরা কোঅর্ডিনেট সাহায্য নিচ্ছি, এখানে দেখা যাচ্ছে যে 2 পাই মাইনাস পাই বাই 3, 2 পাই মাইনাস পাই বাই 3। সেই ক্ষেত্রে আমরা যে জিনিসটাকে করব সেটা হচ্ছে 2 পাই এত পর্যন্ত গেল, কিন্তু মাইনাস পাই বাই 3, তার মানে আরো বিয়োগ আছে, তার মানে এটাই কোঅর্ডিনেট থাকবে। যদি এই কোঅর্ডিনেট থাকে তাহলে দেখা যাচ্ছে এটা ফোর্থ কোঅর্ডিনেট cos কিন্তু পজিটিভ, সুতরাং cos এখানে কোনো ধরনের চেঞ্জ আসবে না। আর যেহেতু জুল 90 সেজন্য আমাদের মাথায় রাখতে হবে যে cos এর অনুপাতের কোনো চেঞ্জ আসছে না, cos পাই বাই 3 আমরা এটাকে এইভাবে লিখতে পারি। এবার আমরা যে জিনিসটা করব sin 2 পাই মাইনাস পাই বাই 6, sin 2 পাই এখানে যদি sin 2 পাই আমরা এতটুকু পর্যন্ত যাই মাইনাস পাই বাই 6, তার মানে এটা এই কোঅর্ডিনেটে অবস্থিত, এই কোঅর্ডিনেট যেহেতু অবস্থিত তার মানে এটা দেখা যাচ্ছে যে এটি চতুর্থ কোঅর্ডিনেট সাইনের অনুপাত নেগেটিভ, কিন্তু যেহেতু জুল 90 সেজন্য সাইন থাকবে, সাইনের কোনো ধরনের পরিবর্তন হবে না, পাই বাই 6 লিখলাম। এবার আমরা এটাকে লিখতে পারি, এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে sin পাই বাই 3। তোমরা সকলেই হয়তো জানো যে sin পাই বাই 3 এর মান কত, তোমরা সেটি হয়তো মুখস্থ করে রেখেছো। এই ক্ষেত্রে হবে sin পাই বাই 3 এর মান, sin পাই বাই 3 এর মান হচ্ছে √3/2 ইনটু cos পাই বাই 6 এর মান হচ্ছে √3/2 মাইনাস এখানে cos পাই বাই 3 এর মান হচ্ছে 1/2, আর যেহেতু এখানে ব্র্যাকেটের ভেতরে মাইনাস আছে এই
সামনে ব্র্যাকেটের মাইনাস এবং সামনের মাইনাস মিলে প্লাস হয়ে যাবে এবং sin পাই বাই 6 sin পাই বাই 6 এর মান হচ্ছে গিয়ে 1/2। আমি এটাকে লিখলাম। এখন দেখা যাচ্ছে যদি গুণ দেই তাহলে 4 আসছে আর এখানে 3 আসছে। এখানে √3 গুণ দিলে 3 আসে। √3 গুণ দিলে 3 আসে, কারণ এখানে যে ঘাত হিসাবে 1/2 রয়েছে, 1/2 যোগ করলে ঘাত হিসেবে 1 আসবে, যেটি লেখার প্রয়োজন হয় না। আর এখানে 4 ইনটু এত, আমরা এটাকে এখন লসাগু নিব। লসাগু 4 3 + 1 4/4 = 1। অতএব আমাদের নির্ণয় মান হচ্ছে 1। আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কটি। এই পদ্ধতিতে যদি আমরা সমাধান করি খুব সহজেই আমরা যে কোনো অঙ্ককে সমাধান করতে পারবো। দ্বিতীয় সমস্যাটি সমাধান করব। দ্বিতীয় সমস্যাটি হচ্ছে cos 17π/10 + cos 13π/10 + cos 9π/10 + cos π/10। যেহেতু এখানে π/2 π/3 π/4 এবং π/6 এই চারটি আকারে কোনটিতে নেই, সেই ক্ষেত্রে আমাকে এখন আমি কোন পদ্ধতি অবলম্বন করব? সেক্ষেত্রে আমাকে যে পদ্ধতিটি অবলম্বন করতে হবে সেটি হচ্ছে, যদি আমি কোনো একটা অংশকে স্থির রেখে বাকিগুলোর ক্ষেত্রে যদি আমি ত্রিকোণমিতিক অনুপাতগুলো একই রকম আনার চেষ্টা করি, তাহলে সেক্ষেত্রে সমস্যাটি সমাধান করা খুব সহজ হয়ে যাবে। বা কোনো ধরনের ত্রিকোণমিতিক সূত্রে আমি যদি নিয়ে আসতে পারি, সেক্ষেত্রে আমার জন্য অঙ্কটি সমাধান করা সহজ হয়ে যাবে। এই ক্ষেত্রে আমাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আমি কোন ধরনের বিশ্লেষণ করব সেটা আমার অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এখানে আমাদের দেখা যাচ্ছে যে আমাদের এই চারটি অংশের মধ্যে এই অংশটিকে আমরা স্টেবল হিসেবে নিতে পারি। কেন স্টেবল হিসেবে নিতে পারি? কেন দেখা যাচ্ছে যে π/10 এখানে রয়েছে, π/10। আমরা কিন্তু চেষ্টা করলে বাকিগুলোকেও π/10 কোণ নিয়ে আসতে পারি। তুমি যদি ভালো করে খেয়াল করে দেখো, প্রত্যেকটা নিচে কিন্তু 10 রয়েছে, প্রত্যেকটা কোণের নিচে কিন্তু ভগ্ন সংখ্যার 10 রয়েছে। সুতরাং আমরা যদি আগে যে পদ্ধতি অবলম্বন করেছি সেই পদ্ধতি যদি অবলম্বন করি, তাহলে দেখা যাবে কি যে আমরা কিন্তু খুব সহজেই কিন্তু 10 এর সাথে সম্পর্কযুক্ত অংশ নিয়ে আসতে পারি। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আমাদের এখানে কিন্তু আমি আগের অঙ্কতে বলেছি যে ভাগশেষ যদি বড় হয়, সেই ক্ষেত্রে আমার কাজ হবে আমরা এই পদ্ধতিতে বা দুটি অংশে বিভক্ত করার পদ্ধতিতে না গিয়ে আমরা যদি দুটি অংশে বিভক্ত করার জন্য এই পদ্ধতিটা অবলম্বন করি, যে এখানে 17 নিকটবর্তী 10 এর গুণনীয়ক হচ্ছে কিন্তু 20। সুতরাং আমি এটাকে ইচ্ছা করলে এভাবে লিখতে পারি যে 2π মাইনাস এখানে 2π মাইনাস আমরা 3π/10, আমরা এটাকে এই আকারে লিখতে পারি। এই আকারে আমরা নিয়ে আসতে পারি। আমরা এখন এটাকে এইভাবে লিখব যে cos 2π মাইনাস 3π/10। যেহেতু আমরা তোমাদের বোঝার সুবিধার্থে আবার বলছি, আমি যত গুণ বেশি নিলাম আমি সেই তত গুণ অংশটা এখানে লিখব। যেহেতু আমি বেশি নিচ্ছি সেজন্য এখানে নেগেটিভ চিহ্ন বসবে। আমার এখানে মাথায় রাখতে হবে যে আমার এখানে হরে কিন্তু সবসময় 10, হরে কিন্তু এই ক্ষেত্রে অঙ্কের ক্ষেত্রে 10 বা যে কোনো অঙ্কের ক্ষেত্রে যে কোনো মাথায় করে 7 8 এরকম থাকলে সাধারণত মাথায় রাখতে হবে যে এখানে আমার যে অনুপাতটা আছে সেটার সাথে এটা সম্পর্কযুক্ত কিনা। আমি এখানে দেখা যাচ্ছে 20 আমি এক্সট্রা নিয়ে ফেলছি, কেননা আমার এখানে প্রশ্নের মধ্যে কোণের মান ছিল কিন্তু 17। আমি এক্সট্রা যদি 3 এক্সট্রা নিয়েছি, সেজন্য আমি এখানে 3πটা এখান থেকে বাদ দিয়ে দিলাম। দেখা যাচ্ছে এখানে যদি তুমি লসাগু করো তাহলে তুমি 17π/10 পাবে। উপরের অংশ কিন্তু আমরা এভাবে লিখতে পারি, যেহেতু 13 এর নিকটতম হচ্ছে কি 10 একবার যাবে, সেজন্য আমরা উপরের অংশটিকে এভাবে লিখতে পারি যে π + 3π/10 আমরা এই অংশটিকে এভাবে লিখলাম। এরপরের অংশ 10 দিয়ে আমরা 9 কে ভাগ করতে পারবো না, কিন্তু আমরা একবার নিতে পারবো, একবার এক অংশকে নিতে পারবো। সেই অংশটাকে আমরা নেওয়ার চেষ্টা করি cos π। যেহেতু আমার 10 বেশি, 9 অপেক্ষা 10 বেশি সংখ্যা দেখাচ্ছে, সুতরাং আমি আগেরটার মতো এখানে যেভাবে বলেছিলাম যে যদি আমি যে গণিতক নিচ্ছি সেই গণিতকের পরিমাণ বেশি হয়ে যায় তাহলে আমাকে কিন্তু বিয়োগ করতে হবে, আর গণিতকের পরিমাণ যদি কম হয়ে যায় সেক্ষেত্রে আমাকে কিন্তু যোগ করতে হবে। আমি এখানে যেহেতু বেশি নিয়েছি, সুতরাং আমরা এখানে এক পরিমাণ 1π বিয়োগ করে দিব প্লাস cos π/10। আমরা এটাকে এভাবে লিখলাম। এবার আমাদের যে কাজটি হবে যে আমরা এখানে
আমরা এখন কোঅর্ডিনেট সাজিয়ে নিব। কোঅর্ডিনেট সাজিয়ে নিয়ে আমরা এখন করার চেষ্টা করব। 2 পাই আছে, এখানে 2 পাই পর্যন্ত গেল, কিন্তু মাইনাস আর কিছু কোণের পরিমাণ আছে, তার মানে এটা ফোর্থ কোঅর্ডিনেট। ফোর্থ কোঅর্ডিনেট হলে এখানে cos, যেহেতু জুল 90 সেজন্য cos ই থাকবে, cos এর কোনো ধরনের পরিবর্তন হবে না। cos এর যেহেতু কোনো ধরনের পরিবর্তন হচ্ছে না, জুল 90 ও দেখাচ্ছে, সেজন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, জুল 90 যেহেতু দেখাচ্ছে আর cos যেহেতু ফোর্থ কোঅর্ডিনেটে পজিটিভ, সুতরাং আমরা এখানে পজিটিভ চিহ্ন আসবে, আমি আর পজিটিভ চিহ্ন ব্যবহার করছি না। আমি এখানে আমার যে সূক্ষ্মকোণটি রয়েছে 3π/18, আমি সেই সূক্ষ্মকোণটি ব্যবহার করতে যাচ্ছি। সূক্ষ্মকোণটি ব্যবহার করে ফেললাম। এরপরের অংশটিতে দেখা যাচ্ছে cos π + 3π/10। এই ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে এটা কিন্তু আবার যেহেতু 180 ডিগ্রি পরিমাণ গেছে, পরবর্তীতে যোগ হিসেবে আরো কিছু ত্রিকোণমিতিক কোণ এখানে রয়েছে, সুতরাং এর জন্য এটা তৃতীয় কোঅর্ডিনেট যাবে। তৃতীয় কোঅর্ডিনেটের ক্ষেত্রে কিন্তু মাথায় রাখতে হবে যে cosটা কিন্তু আবার নেগেটিভ আসবে, কারণ এই কোঅর্ডিনেট cos নেগেটিভ আসে। আর এখানে যেহেতু cos নেগেটিভ, যেহেতু এখানে দেখা যাচ্ছে যে জুল 90 জন্য cos ই থাকবে, কিন্তু যেহেতু এটা থার্ড কোঅর্ডিনেট সেজন্য এটা নেগেটিভ আসছে। 3π/10 আমি এটাকে লিখলাম। পরবর্তীতে আমরা যেটা আসছে, যে অংশটিতে আসছে সেটা হচ্ছে cos π - π/10। এটি হচ্ছে সেকেন্ড কোঅর্ডিনেটের অবস্থান, সেকেন্ড কোঅর্ডিনেটের অবস্থান হবে। যেহেতু সেকেন্ড কোঅর্ডিনেটের অবস্থান, সেকেন্ড কোঅর্ডিনেট cos নেগেটিভ, সেকেন্ড কোঅর্ডিনেট cos নেগেটিভ, আর যেহেতু এটা জুল 90 সেজন্য cos থাকবে π/10 থাকবে π/10। আমি যেহেতু এটিকে কোনো ধরনের পরিবর্তন করলাম না, সেজন্য এটিকে আমি π/10 আকারে লিখে দিলাম। একবার আমার যে কাজ করতে হবে সেটি হচ্ছে যে আবার এখন ব্র্যাকেট আমি এখন উঠে ফেলবো। ব্র্যাকেট উঠে ফেলার পরে আমি দেখব যে এখানে কি অবস্থায় থাকে, এটি -cos 3π/10 -cos π/10 plus cos π/10। দেখো এখানে প্রথম দুটি অংশ কিন্তু সিমিলার, কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট, এটি হচ্ছে পজিটিভ, এটি হচ্ছে নেগেটিভ। তার মানে আমি একটি অংশ থেকে আরেকটি অংশকে বিয়োগ করার ফলাফল হিসেবে এটিকে শূন্য আসবে। এটিতেও দেখা যাচ্ছে দুটি অংশ সিমিলার, কিন্তু একটি পজিটিভ আর একটি হচ্ছে নেগেটিভ, সুতরাং এটিতেও বিয়োগ করার পরে ফলাফল হিসেবে 0 আসবে। তাহলে আমার সামগ্রিকভাবে আমার আনসারটি আসলে 0। এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা আমাদের তৃতীয় সমস্যাটি সমাধান করার চেষ্টা করব। তৃতীয় সমস্যাটি হচ্ছে sin স্কয়ার π/4 প্লাস sin স্কয়ার 3π/4 প্লাস sin স্কয়ার 5π/4 প্লাস sin স্কয়ার 7π/4। আগের অঙ্কের তুলনায় এই অঙ্কটি একটু ব্যতিক্রম, কারণ আগের অঙ্কগুলোতে কোনোটাতেই ত্রিকোণমিতিক অনুপাতের উপরে ঘাত হিসেবে একের অধিক ঘাত হিসেবে একের অধিক ঘাত ব্যবহৃত হয়নি, এখানে একের অধিক ঘাত ব্যবহৃত হয়েছে। সেক্ষেত্রে আমাকে প্রথমে যে জিনিসটা করতে হবে, যেহেতু ত্রিকোণমিতিক অনুপাতগুলোতে ঘাত ব্যবহৃত হয়েছে, আমি প্রথমে যে জিনিস করব যে ঘাতটাকে আমি আগে ব্র্যাকেটের মাধ্যমে বাইরে নিয়ে আসার চেষ্টা করব। কিভাবে আমরা এটাকে এইভাবে করতে পারি, বা আমরা ফার্স্ট ব্র্যাকেটে ইউজ করাটা সবথেকে যুক্তিসঙ্গত এই ক্ষেত্রে। ফার্স্ট ব্র্যাকেটটি আমরা ব্যবহার করার চেষ্টা করব। আমরা এটিকে ইচ্ছে করলে এইভাবে লিখতে পারি sin π/4 হোল স্কয়ার প্লাস sin 3π/4 whole square plus sin 5π/4 whole square plus sin 7π/4 whole square। এবার আমাদের কাজ হবে, আমরা এখন আগে অঙ্কগুলো যেরকম সিস্টেমে আমরা করেছিলাম সেই সিস্টেমগুলো ফলো করা। আমার এখানে sin π/4 রয়েছে, sin 3π/4 রয়েছে, sin 5π/4 রয়েছে, sin 7π/4 রয়েছে। আমি আগেও বলেছি যে যদি দেখা যায় যে π/2 π/3 π/4 বা π/6 এই চারটি আকারের মধ্যে কোনটি আকার এখানে বিদ্যমান থাকে, আমাদের চেষ্টা থাকবে কিন্তু ওই আকারগুলোতে রেখে দেওয়া। এখানে দেখা যাচ্ছে π/4 আকারে আর রয়েছে অনেকগুলো অংশ, চারটি অংশতেই π/4 আকারে রয়েছে, কিন্তু সেক্ষেত্রে আমার এখানে যে কাজটি করতে হবে যে π/4 আকারে থাকলেও আমাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে এখানে কিন্তু ডিরেক্টলি π/4 আকারে
নেই। আমাকে সূক্ষ্মকোণ আকারে নিয়ে আসতে হলে আমাকে এখানে যে কাজটি করতে হবে যে এই তিনটির ক্ষেত্রে 5/4 আকারে নিয়ে আসতে হবে যাতে সূক্ষ্মকোণ হয়। এখন আমি যে কাজটি করব সেটি হচ্ছে যেহেতু এটি 5/4 আকারে রয়েছে এবং স্টেবল, এটাকে আমি স্টেবল রেখে দিতে পারি। আমরা এটাকে ইচ্ছে করলে এইভাবে লিখতে পারি sin স্কয়ার 5/4 আমরা রেখে দিলাম। এবার আমরা যে কাজটি করতে পারি সেটি হচ্ছে যে আমরা এখানে আমরা এটাকে বিশ্লেষণ এইভাবে করতে পারি। যেহেতু এখানে 4 আর রয়েছে 4 দিয়ে 3 পাই এর সাথে আমি এভাবে সম্পর্ক স্থাপন করতে পারি যে sin পাই মাইনাস 4 পাই/4 স্কয়ার ইউজ করছি। এটা এরকম করার কারণ হচ্ছে আমাদের কিন্তু আমি কিন্তু বলেছিলাম যে যদি তোমার ত্রিকোণমিতিক কোণের ক্ষেত্রে ভগ্নাংশে যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যাটি দিয়ে উপরের যে তোমার লবে যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যাটিকে ভাগ দেওয়ার পরে যদি দেখা যায় যে তোমার হরের সংখ্যাটি বড় দেখাচ্ছে, বড় হয়, সেক্ষেত্রে কিন্তু বিয়োগ করতে হবে। যত পরিমাণ বড় দেখাবে ঠিক তত পরিমাণ বিয়োগ করে দিতে হবে এর উপরের অংশটিতে। আর এখন এই ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে যদি আমরা এখানে লসাগু নেই তাহলে আমরা এখানে অবশ্যই 3π/4 পাচ্ছি। এটির ক্ষেত্রে আমরা এই দুটো নিয়মকে অ্যাপ্লাই করব। যেহেতু আমরা এখানে 4 এবং 5 এর মধ্যে দেখা যাচ্ছে 5 বড়, সুতরাং আমাদের এখানে প্লাস আসবে। আর আমরা এখানে 5/4 দিতে পারি। আগের অঙ্কগুলোতে যে পদ্ধতিতে অনুসরণ করেছি সেই পদ্ধতি অনুসরণ করে আমি বিশ্লেষণ করছি, সেজন্য এত বিস্তারিত এখন বলছি না। 2π - 5/4 হোল স্কয়ার আমরা এটাকে বলে। এবার আমাদের কাজ হবে কোঅর্ডিনেট ইউজ করা। কোঅর্ডিনেট ইউজ করে আমাদের দেখতে হবে যে কোনটি কোন কোঅর্ডিনেট ব্যবহৃত হচ্ছে বা কোনটি কোন কোঅর্ডিনেট রয়েছে বা ত্রিকোণমিতিক অনুপাতের কোনো পরিবর্তন ঘটছে কিনা আমরা সেটি চেক করতে হবে। কোঅর্ডিনেট ইউজ করব আমরা পাই যেহেতু রয়েছে সুতরাং আমার এখানে এতটুকু পর্যন্ত রয়েছে, কিন্তু যেহেতু এর সাথে আরো কিছু কোণের মান রয়েছে যেটা নেগেটিভ মান প্রকাশ করছে, সুতরাং এটি সেকেন্ড কোঅর্ডিনেট সাইন সবসময় পজিটিভ এবং যেহেতু এটা জোড় 90 সেজন্য সাইন থাকবে। সুতরাং আমি এটাকে লিখতে পারি sin π/4 হোল স্কয়ার। এই ক্ষেত্রেও আমি আবার দেখব কোঅর্ডিনেট চেক করব sin π/4। এখন দেখা যাচ্ছে যে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটি সেকেন্ড কোঅর্ডিনেট ক্রস করছে এই কারণে এখানে প্লাস π/4 রয়েছে, আর কিছু মান রয়েছে যেটা থার্ড কোঅর্ডিনেট ইন্ডিকেট করছে। থার্ড কোঅর্ডিনেট ইন্ডিকেট করছে যেহেতু আমার কাজ হবে যে আমি এখানে যেহেতু থার্ড কোঅর্ডিনেট দেখাচ্ছে সুতরাং থার্ড কোঅর্ডিনেট সাইনের মান কিন্তু নেগেটিভ এবং সাইন যেহেতু 090 সেজন্য সাইন রয়ে গেল। আর এই কোঅর্ডিনেট যেহেতু সাইন নেগেটিভ সেজন্য নেগেটিভ চিহ্ন দিলাম এবং আমার সূক্ষ্মকোণ π/4 যেটা এই অঙ্ক সমাধানের জন্য অত্যন্ত প্রয়োজন, আমি সেই আকৃতিটা নিয়ে নিলাম। এবার দেখা যাক আমাদের পরবর্তী যে অংশটি রয়েছে সেই অংশটিতে কি রয়েছে। এটাতে দেখা যাচ্ছে যে sin 2π - π/2 এটি ফোর্থ কোঅর্ডিনেট রয়েছে, কেননা 2π থেকে যখন আমরা আরো কিছু পরিমাণ কোণ বাদ দিব তখন কিন্তু এটা ফোর্থ কোঅর্ডিনেট থেকে যাবে। সুতরাং ফোর্থ কোঅর্ডিনেট যেহেতু রয়েছে ফোর্থ কোঅর্ডিনেট ক্ষেত্রে সাইনের অনুপাত হচ্ছে গিয়ে নেগেটিভ মান দেখাবে, সাইন নেগেটিভ। আর যেহেতু এটি জোড় 90 সুতরাং সাইনই থাকবে এবং π/4 হয়ে গেল। আমরা এখানে স্কয়ার দিয়ে দিলাম। এবার আমরা আমাদের কোঅর্ডিনেট ব্যবহার শেষ করে ফেললাম। আমাদেরকে এবার যে কাজটি করতে হবে আমরা এখন দেখব যে আমরা এখন চেষ্টা করব যে স্কয়ার গুণার ব্যবহার করার চেষ্টা করব। sin স্কয়ার π/4 প্লাস যেহেতু স্কয়ার হলে জানো যে যেগুলো ব্র্যাকেটের ভিতরে যেগুলো সংখ্যা বা যেকোনো নম্বর থাকলে সেটি মাইনাস থাকে স্কয়ার ব্যবহার করলে সেটি পজিটিভে রূপান্তরিত হয়ে যায়। সুতরাং sin স্কয়ার π/4 প্লাস sin স্কয়ার π/4। এখানে টোটাল 4টি sin স্কয়ার π/4 রয়েছে, আমরা এটাকে যোগ করে দিলাম 4 sin স্কয়ার π/4। এবার আমাদের কাজ হবে যে আমরা π/4 sin π/4 এর মান ব্যবহার করতে কিন্তু সেই ক্ষেত্রে আগে একটা কাজ করতে হবে যে sin π/4 হোল স্কয়ার। এবার আমি sin π/4 এর মান বসাবো। sin π/4 এর মান হচ্ছে গিয়ে 1/√2 হোল স্কয়ার। 1/√2 হোল স্কয়ার
y/2 হোল স্কয়ার জায়গা সম্পূর্ণ না হওয়ার জন্য আমি এদিকে লিখছি, সেজন্য হচ্ছে ইজ ইকুয়াল টু 4 ইনটু আর এখানে 1/2 থাকবে, স্কয়ার বরাবর 1/2 থাকলো এবং 4 আর 2 কাটাকাটি করলে 2, যা আমাদের কাঙ্ক্ষিত উত্তর। এভাবে অঙ্কটি সমাধান করলে খুব সহজেই আমরা যে কোনো ধরনের অঙ্ক সমাধান করতে পারবো। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। আজ আমরা n ক্রস π/2 প্লাস মাইনাস থিটা ব্যবহার করে কিভাবে গাণিতিক সমস্যা সমাধান করতে হয় সেগুলো সম্পর্কে আলোচনা করব। আশা করি তোমরা সেগুলো বুঝতে পেরেছো। বাড়িতে সেগুলো অনুশীলনের চর্চায় পরামর্শ রইল। সকলে ভালো থাকো, সুস্থ থাকো।